নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক এবং শেয়ার করবেন। আমার চ্যানেলে আপনারা অবিরত বিভিন্ন দেশ বিদেশের নতুন নতুন খবর জানতে পারবেন, যাতে আপনাদের অভিজ্ঞতা অনেক বাড়াবে এবং আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। এখন বিষয়টা হচ্ছে, আজকে একটা নতুন বিষয় নিয়ে বিতর্ক শুরু হয়েছে। বিষয়টা পুরাতনই, কিন্তু নতুন করে বিতর্ক শুরু হয়েছে বলা যায়। সেটা হচ্ছে যে পাকিস্তানের নিউক্লিয়ার ডকট্রিন আসলে কি। সব দেশেরই একটা করে ওয়ার ডকট্রিন থাকে, সব দেশেরই একটা করে নিউক্লিয়ার ডকট্রিন থাকে। অর্থাৎ কোন অবস্থায় হলে একটা দেশ যুদ্ধ করবে, কীভাবে যুদ্ধ করবে, সেটা হচ্ছে ওয়ার ডকট্রিন। আবার নিউক্লিয়ার ডকট্রিন হচ্ছে কোন পরিস্থিতিতে একটা দেশ, যারা যারা নিউক্লিয়ার পাওয়ার যে সমস্ত দেশগুলো আছে এই 5-6টা, তারা কোন পরিস্থিতি হলে তারা তাদের নিউক্লিয়ার বম ব্যবহার করতে পারবে বা করবে, তাদের নিজস্ব একটা কৌশল। যেরকম একটা অবস্থা হলে আমরা নিউক্লিয়ার ইউজ করবো। এখন বিষয়টা হচ্ছে যে বিষয়টাকে নিয়ে এতদিন পর্যন্ত যেটা বলেছিল, ভারতের নিউক্লিয়ার ডকট্রিন হচ্ছে ভারত নো ফার্স্ট ইউজ। অর্থাৎ ভারত কখনোই প্রথমে কোনো দেশের উপরে কোনো নিউক্লিয়ার বম বর্ষণ করবে না। কিন্তু কোনো দেশ যদি ভারতের উপর কোনো নিউক্লিয়ার বম বর্ষণ করার চেষ্টা করে বা বম বর্ষণ করে কোনো একটা অংশ নষ্ট করে, তাহলে ভারতে কিন্তু সঙ্গে সঙ্গে সেই দেশের উপর নিউক্লিয়ার হচ্ছে গিয়ে বর্ষণ করবে। এটা হচ্ছে ভারতের নিউক্লিয়ার ডকট্রিন। এখন ব্যাপারটা যে পাকিস্তানের যে নিউক্লিয়ার ডকট্রিন ছিল, সেটা মূলত ছিল যে ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য। অর্থাৎ ভারত নিউক্লিয়ার পাওয়ার হয়ে গেছে, তাহলে আমাদেরও নিউক্লিয়ার পাওয়ার হওয়ার দরকার। কারণ পাশাপাশি একসাথে দীর্ঘদিন থাকার পরে, স্বাধীনতার পর থেকে দুই দেশের মধ্যে একবারে সাপে নেউলে সম্পর্ক। তখন হঠাৎ করে সিনেটে, আমেরিকার সিনেটে একটা আলোচনা চলছিল। সেইখানে আমেরিকার সিনেটে যিনি একজন এই আমেরিকার যিনি নিরাপত্তা ব্যবস্থা দেখেন, সেই সেই তার যে প্রধান তুলসী গাব্বার্ড, তিনি হঠাৎ ইঙ্গিত দেন যে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম প্রচলিত এবং অপ্রচলিত ক্ষেপণাস্ত্রের আওতায় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পড়তে পারে। অর্থাৎ পাকিস্তান এমন কিছু মানে মিসাইল তৈরি করছে যেটাতে আমেরিকাকেও আক্রমণ করতে পারে। এই দাবিটা করার সঙ্গে সঙ্গে একটা সারা পৃথিবীতে ভয়ানক একটা আলোচনা শুরু হয়, একটা আলোড়ন শুরু হয় যে, এবং একটা ধারণা জন্মায় যে পাকিস্তান যেটা এতদিন পর্যন্ত বলে আসছিল যে আঞ্চলিক নিরাপত্তার জন্য আমরা পরমাণু হচ্ছে যে আবিষ্কার করেছি বা পরমাণু বোম তৈরি করেছি, কিন্তু তার পরিবর্তে তারা বোধহয় এখন বৈশ্বিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM তৈরি করছে। অর্থাৎ একটা ক্ষেপণাস্ত্র যেটা হাজার হাজার কিলোমিটার হচ্ছে যে যেতে পারবে, না 10,000, 12,000, 15 কিলোমিটার যেতে পারবে মাথায় পরমাণু বম নিয়ে, সেরকম একটা তৈরি করছে। এটা নিয়ে একটা চারদিকে বিতর্ক শুরু হয়। এখন এই বিতর্কটা শুরু হওয়ার পর দেখা যাচ্ছে যে পাকিস্তানের যে প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি, তিনি পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যে সক্ষমতা, সেই বিষয়ে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে জাতীয় গোয়েন্দা সংস্থা মানে DNI, তাদের পরিচালক তুলসী গাব্বার যে দাবিটা করেছেন, সেই দাবিটাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন এবং তিনি বলেন এর কোনো ভিত্তি নাই এবং এটা কোনো যুক্তিতেই খাটে না। কারণ তিনি যেটা বলেছেন যে এটা তথ্যের পরিপন্থী। কারণ পাকিস্তানের নিরপেক্ষ ব্যবস্থা শুধু মূলত নক্ষত্র ভিত্তিক, মধ্যম পাল্লা লক্ষ্যবস্তু কেন্দ্রীভূত। অর্থাৎ খুব বেশি দিন পর্যন্ত যাবে না, তাদের যে মিসাইল আছে তত সেটা বেশি দূর পর্যন্ত যাবে না। কিন্তু এই জিলানি এই ব্যাখ্যাটা দিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি পরিষ্কার করে লেখেন যে এই দাবির কোনো কৌশলগত ভিত্তি নেই এবং এই অবস্থানকে আরও শক্তিশালী করেন যে পাকিস্তানের যে পারমাণবিক নীতি কঠোরভাবে ভারত কেন্দ্রিক, অর্থাৎ অন্য কোনো দেশের জন্য কিন্তু করা হয়নি। শুধু ভারত যদি কখনো আক্রমণ করে তাহলে পাকিস্তান আক্রমণ করবে, এটাই হচ্ছে যে তাদের ঘোষিত অবস্থান। এখন এই জিলানির মতে এই কর্মসূচির প্রাথমিক উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার মধ্যে একটি বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। তো ভারতের বিরুদ্ধে একটা প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, এটা কখনোই কোনো বিশ্বশক্তিকে সঙ্গে চ্যালেঞ্জ করা বা আমেরিকার মূল ভূখণ্ডে যাওয়ার চেষ্টার কোনো কথাই নয়। তো জিলানির মন্তব্য থেকে বোঝা যায় যে প্রযুক্তি ক্ষেত্রে এরকম কোনো ক্ষেপণাস্ত্র তৈরি কথা হচ্ছে পাকিস্তান ভাবছেই না। সেরকম একটা অবস্থা তিনি বলে এটাকে মোটামুটি ওই যে তুলসী গাব্বার্ডের যে বক্তব্যটা, সেই বক্তব্যটাকে তিনি খারিজ করেন। সুতরাং তিনি এটাও বলেন যে পাকিস্তানের এখন পর্যন্ত যে দূরপাল্লার যে ক্ষেপণাস্ত্র আছে সেটা হচ্ছে শাহিন 3। তো শাহিন 3 ক্ষেপণাস্ত্র খুব বেশি হলে 2,750 কিলোমিটার পর্যন্ত যেতে পারে, তার বাইরে যাবে না। এবং যেটা যদি হচ্ছে যে আমেরিকান ভূখণ্ডে যে কোনো ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে হয়, সেটাতে 10,000 কিলোমিটারেরও বেশি পাল্লার প্রয়োজন হবে।
10,000 কিলোমিটার থেকে বেশি, প্রায় 15,000 কিলোমিটার কাছাকাছি বেশি পাল্লার প্রয়োজন হবে। এটা ইরানের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। অনেকেই বলছিল যে ইরান যদি কোনো কারণে পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে সেটা কিন্তু তারা পরবর্তীকালে 14-15,000 কিলোমিটার ক্ষেপণাস্ত্র তৈরি করে, যাতে তারা হচ্ছে আমেরিকার মূল ভূখণ্ডে যেও হচ্ছে এই যে অ্যাটম বম বাস্ট করতে পারে, পরমাণু বিস্ফোরণ করতে পারে। তো এইটা তিনি বলেছেন, এরকম কোনো আমাদের কৌশলগত পরিবর্তন হয়নি এবং এভাবে একটা বক্তব্যকে বলে দেওয়াটা পেছনে কোনো যুক্তি নেই, অর্থাৎ তিনি এটা পুরোপুরি খণ্ডন করেন। এখন দুটো প্রশ্ন বিশ্লেষকরা বলছে, যেটা আমিও কয়েকটা লিস্ট দেখে দেখছিলাম। অনেকে বলছে যে এক পক্ষ বলছে যে হঠাৎ তুলসী গাব্বার এই কথাটা বললেন কেন। তুলসী গাব্বার যিনি এরকম একটা পদে আছেন, হ্যাঁ, মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান পরিচালক, ডিরেক্টর, ডিএনআইয়ের যে ডিরেক্টর, তিনি এই কথাটা বলার পেছনে যুক্তিটা কি? নিশ্চয়ই এর পেছনে তিনি কোনো খবর পেয়েছেন, যে খবরের ভিত্তিতে তিনি কিন্তু এটা বলেছেন। তিনি এটা হাওয়ায় হাওয়ায় এরকম একটা বড় কথা সেনেটের মধ্যে দাঁড়িয়ে এটা কিন্তু বলতে পারেন। তিনি একটা দায়িত্বশীল পদে আছেন, অতএব তার কাছে এরকম কোনো খবর থাকতে পারে। আরেকটা মত বলছে যে না, যেটা জিলানি বলেছেন সেটাই ঠিক। কিন্তু জিলানি কেন বলেছেন, এই প্রশ্নটা উঠেছে। হঠাৎ জিলানি, এখন তো তার সরকার নয়, তিনি তো প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী, তো তিনি কি এখন আবার নতুন করে পাকিস্তান সরকারে নিজের অংশগ্রহণ করতে যাচ্ছেন, বা অংশগ্রহণ করে তার একটা জায়গা করতে যাচ্ছেন, যার জন্য তিনি হঠাৎ পাকিস্তানের পক্ষ নিয়ে তুলসী গাব্বার যেভাবে নাকচ করলেন, এর পিছনে যুক্তিটা কী? কারণ এক্সিস্টিং যে গভর্নমেন্ট আছে তাদেরও তো হচ্ছে যে আসিম মুনির আছে, শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী আছে, এর বাইরেও যে ওয়ার স্ট্র্যাটেজিস্ট আছে, বিদেশমন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তারা কেউ কিছু না বললো না কেন? হঠাৎ প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি তিনি কেন বক্তব্যটা বলতে গেলেন? এটা একটা অনেকের প্রশ্ন তুলেছে। আবার অনেকে বলছে যে হতে পারে এই যে পাকিস্তান যে সৌদি আরব যে কলটা দিয়েছে, যে ইসলামিক ন্যাটো, অর্থাৎ সৌদি আরব এবং তার পাশের দেশগুলো নিয়ে এবং পাকিস্তানকে নিয়ে, পাকিস্তান একমাত্র এই অঞ্চলে হচ্ছে পরমাণু শক্তিধর দেশ, ভারত বাদ দিলে, এবং ইসলামিক কান্ট্রি হিসাবে, মুসলিম কান্ট্রি হিসাবে, তাহলে নিশ্চয়ই পাকিস্তানের ভেতরে এরকম একটা কোনো বাসনা আছে এবং তারা অর্থ হয়তো করে উঠতে পারছে না, কিন্তু সৌদি আরব, কাতার, ইউএই, ওমান, বাহারিন, এইসবের সঙ্গে যুক্ত হয়ে তারা যদি আগামী দিনে যে এসব তৈরি করতে গেলে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে গেলে যে অর্থের প্রয়োজন, সে অর্থের প্রয়োজনটা যদি মেটাতে পারে, অর্থটা যদি পায় কোনো কারণে, তাহলে পরে কিন্তু তারা এই জাতীয় ক্ষেপণাস্ত্র তৈরির জন্য এগোতে পারে। যেমনভাবে ইরান আজকে যেরকম মিসাইল চলছে, ব্যালিস্টিক মিসাইল, সেটা আগে থেকে এমনকি ডোনাল্ড ট্রাম্প বা পাকিস্তান গোয়েন্দা সংস্থাও কিন্তু বুঝে উঠতে পারেনি। ইসরায়েল বরং অনেকটা বুঝে উঠতে পারছে, বা যেটা মাল্টিলেয়ার্ড বোম, একটা বোম ছাড়ছে কিন্তু সেটা 10 জায়গায় যে আঘাত আনছে, এটাও যে ইরান এইভাবে তৈরি করেছে এবং মাটির নিচে যে এত অস্ত্র তৈরি করে গেছে, স্টেট অফ হরমুজের কাছে যে খার্গ আইল্যান্ড আছে তার তলায় যেভাবে অস্ত্র তৈরি করে রেখেছে, এটা কিন্তু আগে কেউ ভাবেইনি, এবং ডোনাল্ড ট্রাম্প বোধহয় ভাবেননি, বা তার যে পরামর্শ তারাও ভাবেননি যে এইভাবে ইরান কিন্তু স্টেট অফ হরমুজকে বন্ধ করে দিয়ে সারা পৃথিবীর বুকে একটা তেল গ্যাসের হাহাকার তৈরি করে দেবে। ফলে সারা পৃথিবীতে সব জায়গায় দেশেই জিনিসপত্রের দাম বাড়বে, তেলের দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, মানুষের মধ্যে একটা ভয়ানক অস্থিরতা তৈরি হবে। এটা কিন্তু ভাবেনি। তো পাকিস্তান যে ভিতরে ভিতরে কী করছে এটাও বোঝা বড় মুশকিল, অনেকের এটা মতামত। যাই হোক, এইটা তো আপাতত এখানে খেলতে হয়েছে। কিন্তু তুলসী গাব্বার যখন বলেছেন, তিনি নিশ্চয়ই বিশেষ কোনো সূত্রের ভিত্তিতেই বলেছেন, তিনি হাওয়াতে এই কথাটা বলেছেন বললে এটা অনেকে কিন্তু বিশ্বাস করছে না। তো আগামী দিনে এই বিষয়টা যখন উঠেছে নতুন করে একটা যে বিতর্ক শুরু হয়েছে, এর পিছনে কিন্তু সবাই আবার খুঁজে দেখার চেষ্টা করবে যে আসলে সত্যি সত্যি ব্যাপারটা কী হচ্ছে, পাকিস্তান কী ভেতরে ভেতরে প্যাচপয়রাজ করছে, কী মতলব মারছে, সেটা আগামী দিনে আরও হয়তো এই বিষয়টা মানে মিডিয়ার কাভারেজ এসে যাওয়ার পর এটাকে নিয়ে আরও গবেষণা চর্চা হবে, এবং যারা ওয়ার স্ট্র্যাটেজিস্ট আছে বা এই ওয়ার নিয়ে প্রচুর আলোচনা করেন বা জানেন, মিলিটারি স্ট্র্যাটেজিস্ট আছেন, রিটায়ার্ড লোকজন আছেন, তারাও এটাকে নিশ্চয়ই খুঁজে দেখার চেষ্টা করবেন আসলে পাকিস্তানের ভেতরে মতলবটা কী আর বাইরের মুখের কথাটা কী। আর তুলসী গাব্বার কেন এই কথা বললেন, বা জিলানি কেন হঠাৎ করে এসে তুলসী গাব্বারকে হচ্ছে যে এই রকম কথা বলে, যে এই কথা করে ভিত্তি নেই বলে প্রতিবাদ করলেন, এটা আগামী দিনে প্রমাণ হবে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ খবর। আমি এখানেই ব্লগ শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।